ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিন থেকে পালিয়ে গেছেন হারুন আর রশিদ। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ সংস্কারের কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, সরকারকে সংস্কারের দায়িত্ব দিয়ে জনগণকে দর্শক গ্যালারিতে থাকলে চলবে না। আপনার টাকা আসে কই থেকে? সাজিদ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন? টিম করে কোথায় যান? আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন? আরে ভাই, আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে। হাসানাত সাজিদ এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। একদিকে তাকে খুঁজছে পুলিশ, অন্যদিকে চারদিকে খুঁজছে সারা দেশের মানুষ। বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন? দেশ ছেড়ে পালিয়েছেন নাকি দেশে থেকেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন? কেউ বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ বলছেন জনতার মার খেয়ে হাসপাতালে আছেন, কেউ কেউ আবার বলছেন ঢাকার বাইরে কোথাও গা ঢাকা দিয়ে আছেন। মারধরের পর ছিলেন সিএমএসে, এখন কোথায় ডিবি হারুন? ভাতের হোটেলের ম্যানেজার খ্যাত ডিবির হারুন মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে 38 মামলার এই আসামিকে হ্যান্ডকাপ হাতে দেখতে চাই ছাত্র জনতা। এ নিয়ে আলোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন এসেছে, অনেকে প্রশ্ন করেছেন যে এই সাকিব আহমেদের সাথে হারুনের সম্পর্ক কিভাবে হলো এবং অ্যাকচুয়ালি এই হারুনের কতটুকু পারপাস এই সাকিব সার্ভ করেছে, বা হারুনের দোষের সাথে এই সাকিব আহমেদ তিনি নিজে কতটুকু দোষী। এ ধরনের নানা প্রশ্ন আপনাদের মনে উকি দিয়েছে এবং সেজন্য আমাকে এই দুবাইতে দেখতে পেয়ে এই সাকিব আহমেদ তিনি বলেছেন যে আমি যেন তার একটি সাক্ষাৎকার গ্রহণ করি, যার মাধ্যমে তিনি দর্শকদের মনে তাকে ঘিরে যেসব প্রশ্নের উদয় হয়েছে সেগুলো তিনি একটু জবাব দিতে চান। দর্শক, অবশেষে ডিবি হারুন সাহেবের খোঁজ মিলে গেল, অর্থাৎ সন্ধান পাওয়া গেল। আসলে এতদিন তিনি কোথায় অবস্থান ছিলেন, আজ কোথায় আছে, বিস্তারিত ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সেই সাথে সাথে আরো কিছু চাঞ্চল্যকর নিউজ দেখাবো যে বাংলাদেশের ছাত্র দল ছিল, অর্থাৎ ছাত্র সমন্বয়, তারা যে মিছিল মিটিং করতেছে, অর্থ খরচ করতেছে, এই টাকা পয়সা জনগণের টাকা নষ্ট করতেছে। কেন এগুলো করতেছে একজনের ভিডিও আপনাদের দেখাবো প্রমাণ সহকারে, দেখলে বুঝতে পারবেন। আরো কিছু চাঞ্চল্যকর নিউজ দেখতে পারবেন যে ডক্টর ইউনূস সাহেব কি বার্তা দিয়েছে জনগণের উদ্দেশ্য করে নতুন করে, এটা আপনাদের অবশ্যই এই ভিডিওটি দেখা প্রয়োজন মনে করছি। তাই আপনাদের বেস্ট কয়েকটি ভিডিও দেখাবো, ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষটা আমাদের দেখবেন। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে পছন্দ করেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে দেখতে পারবেন। দর্শক, বেশি কথা বাড়াবো না, যারা লাইক দেননি লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল নিউজগুলো দেখতে থাকুন। মারধরের পর ছিলেন সিএমএসে, এখন কোথায় ডিবি হারুন? আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে 134টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদের বিরুদ্ধে 38টি হত্যা মামলা ও সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 36টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ এখন পর্যন্ত গ্রেফতার হলেন না কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেছেন ডিবি হারুন এখন কোথায় আছেন, তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন কিনা, এসব প্রশ্ন করেছেন। পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায় হারুন আর রশিদ এখনো জীবিত এবং দেশে অবস্থান করছেন। সরকার পতনের পর তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে দেশে অবস্থান করছেন। সরকার পতনের পর মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ সংস্কারের কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, সরকারকে সংস্কারের দায়িত্ব দিয়ে জনগণকে দর্শক গ্যালারিতে থাকলে চলবে না। এ সময় সাংবিধানিক সংস্কারে 6টি কমিশন গঠন করে 6 বিশিষ্ট নাগরিককে তার দায়িত্ব দেওয়ার কথা জানান তিনি। একই সাথে নির্বাচনের নামে একক ব্যক্তি, পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মনিউর রহমানের রিপোর্ট। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 1 মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আহ্বান জানান জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে দান করতে। সাম্প্রতিক বন্যার কথা তুলে ধরে বলেন, বন্যা দেশের জনজীবনে আরেকটি দিক উন্মোচন করেছে। বন্যা এখন চলে গেছে, কিন্তু পুনর্বাসনের কঠিন কাজ আমাদের সামনে রয়ে গেছে। সকলের সহযোগিতায় আমরা পুনর্বাসনের কাজটি সফলভাবে সমাধান করতে চাই। জানান, অন্তর্বর্তী সরকার সকল অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে। অতি সত্বর এই সকল কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার
অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। আমি কথা দিচ্ছি, আপনাদের ন্যায্য আবেদনের কথা আমরা ভুলে যাব না। আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যার সমাধানের চেষ্টা করব। আমি আবারও অনুরোধ করছি, আপনারা যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি থেকে বিরত থাকুন। শিল্প কলকারখানায় বিরাজমান অস্থিরতার কথা তুলে ধরে অর্থনীতির চাকা সচল রাখতে মালিক শ্রমিক উভয় পক্ষকে কারখানা খোলা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি, আমাদের উদ্যোগে সাড়াও পাচ্ছি। ঠিক এই সময়ে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাক, অকার্যকর হয়ে যাক, এটা আমাদের অর্থনীতিতে বিরাট আঘাত পড়বে। দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। প্রধান উপদেষ্টার বক্তব্যে ধারাবাহিকভাবে উঠে আসে সংস্কার, পুলিশ প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল পর্যায়ে নিয়ে আসা। জানান, ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরতে গণভবনের আর কোনো সংস্কার করা হবে না। ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে। যেসব মূল্যবান সামগ্রী জনতা নিয়ে গিয়েছিল সেগুলো অনেক ফেরত দিয়ে গেছেন, আরও কিছু জিনিস পাওয়া যায়নি। যারা নিয়ে গেছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন এইসব সামগ্রী ফেরত দিয়ে যান। দেশের আইন শৃঙ্খলা রক্ষা প্রসঙ্গে কাউকে নিজের হাতে আইন তুলে না নেয়ার আহ্বান জানান তিনি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো। অন্তর্বর্তী সরকার জনগণের ভোটাধিকার ও মালিকানায় বিশ্বাসী, তাই নির্বাচন ব্যবস্থার উন্নয়ন সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে বলে জানান ডক্টর ইউনূস। আমরা সংস্কার চাই, আমাদের একান্ত অনুরোধ। আমাদের উপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা একসঙ্গে সংস্কার করব, এটা আমাদের সবার দায়িত্ব। আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। সাংবিধানিক সংস্কারে ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে ৬টি কমিশন গঠনের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা। এই কমিটি প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব তুলে ধরবে। আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছি। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবো বলে আমি আশা করছি, এবং এটি পরবর্তী 3 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা এক পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কক্ষীগত করে রাখার কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। সামনে অনেক কাজ উল্লেখ করে সবাই মিলে একই লক্ষ্যে অগ্রসর হওয়ার কথা জানান সরকার প্রধান। আশা করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে উন্নয়নের গতি অনেকাংশে বাড়বে। ধৈর্য ধরুন। ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে, কিন্তু অসুস্থ অবস্থায় সিএমএসে ভর্তি ছিলেন। এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয়। তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএমএসে ছিলেন। তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনো পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতে আছেন বলে জানতে পেরেছি। পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায়, সরকার পতনের পরদিন 6 আগস্ট হারুনুর রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেদিন হারুন জানান তিনি দেশেই আছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করেননি। 6 আগস্ট তিনি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেন। পরদিন 7 আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তার কোনো হদিস পাওয়া যায়নি। একাধিক সূত্রে জানা গেছে হারুনুর রশিদকে 8 থেকে 10 আগস্টের মধ্যে মারধর করা হয়েছিল। পুলিশের কিছু অফিসার সিভিল পোশাকে তাকে মারধর করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে এবং পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় সিএমএসে ভর্তি করা হয়। মঙ্গলবার 26 জুলাই ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। সেখানে তাদের নির্যাতন করা হয় এবং পরে তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাপত্র পড়ানো হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর হারুনকে সমালোচনার মুখে 31 জুলাই ঢাকা থেকে বদলি করা হয়। হারুনুর রশিদকে নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে একটি ফোন রেকর্ডে তিনি বলেন, আমরা সরকারের দাস, সরকারের নির্দেশেই আমাদের সব করতে হয়। এছাড়া একটি রেকর্ডে হারুন বলেন, সমন্বয়কদের ধরার নির্দেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। সরকার পতনের পর হারুনের পালানোর বিষয় দুটি সূত্রের মধ্যে একটিতে বলা হয় যে তিনি পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে বের হয়ে রিকশায় চড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। অন্যটি জানায় যে তিনি বিমানবন্দরে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। আপনার সাথে তার ঘনিষ্ঠতা অতি অল্প সময়ের মাঝে যতটুকু হয়ে গিয়েছিল, এজন্য অনেকেরই মনে এক ধরনের প্রশ্ন ছিল যে হারুনের অনেক অবৈধ সম্পদ, এগুলো সম্পর্কে আপনি জানেন, বা হারুনের অনেক কেলেঙ্কারি যেগুলো আপনি জানেন, অনেক অপরাধ আপনি জানেন। তো এত কিছুই যেহেতু আপনি জেনে থাকেন, তাহলে আপনার মতো একজন ব্যক্তিকে নারী কেলেঙ্কারি দিয়ে সে ফাঁসালো কেন? এই প্রশ্নটা তো অনেকের মনে আসে। এই প্রশ্নটা অবশ্যই, এই প্রশ্নটা আমি উত্তর দিতে চাই যে ওনার সাথে আমার যে সম্পর্ক ছিল, ওনার যে এত সম্পত্তি ছিল, এইটা আমি আসলেও জানতাম না। আমি যখন পেপার পত্রিকা দেখলাম, কাল বেলায় দেখলাম, তারপরে বৈশাখীতে দেখলাম, যমুনাতে দেখলাম,
আমি নিজেও খুব অবাক হয়েছি যে ওনার এত সম্পত্তি, উনি যে একজন মানে সরকারি আমলা হয়ে এত সম্পত্তির মালিক, এটা আমি আসলে তার মানে কি এই বিষয়গুলো আপনার থেকে গোপন রাখতো? সম্পত্তিগুলোর বিষয় গোপন রাখতো, বাট উনি যে টাকা পয়সা নিত বিভিন্ন মানুষ থেকে বা বিভিন্ন ব্যবসায়ীর সাথে ওনার সখ্যতা ছিল, আমি আসলে এরকম ভাবে কাউকে জোর করে নিচে আমি দেখি নাই। সম্পর্ক করতো উনি। উনি কিরকম করতো, মানুষের রিলেশন বিল্ড আপ করতো, করে রিসর্টের জন্য কিছু টাকা লাগবে এইভাবে টাকা, মানে ওনার যে প্রেসিডেন্ট যে প্রেসিডেন্ট রিসর্টের জন্য এইভাবে সম্পর্ক বিল্ড আপ করে নিত। আর জোর করে যেটা নিত আমার সারাউন্ডিং, আমার সার্কেলে যারা, এদের থেকে কারোর কাছে জোর করে নেয়নি, বাট আমি এরকম শুনেছি অনেকের থেকে। পরবর্তী তারা আমার কাছে, ভাই হারুন সাহেব তো আমাকে ডিবি অফিসে টাকায় এরকম জোর করে টাকা দিচ্ছে। মানে ডিবি অফিসটা ছিল একরকম তার মামার বাড়ির আবদারের মতো, কারণ ডিবি অফিসের অনেক অফিসাররাও তখন ভয়তে হয়তো মুখ খুলতে পারেনি, কারণ সে যেহেতু একজন। তো এখন আপনি এগুলো বলছেন, কিন্তু আপনি যখন তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক হলো, তখন কি একবার মনের মধ্যে এই প্রশ্নগুলো আসেনি বা মনে হয়নি যে এই লোকটা তো এতটা খারাপ, আমি তার সাথে কেন এত ভালো সম্পর্ক করব? সত্যি কথা বলতে কি, সে আমার কাছে ছিল ফেরেশতার মতো যখন তার সাথে আমি মিশছি, কারণ সে আমার সাথে এরকম একটা বিহেভিয়ার করতো, অ্যাটিটিউড ছিল যে সে আমার আপন ভাইয়ের চেয়ে বেশি। তার আপন ভাইয়ের সাথে তার যে ঘনিষ্ঠতা ছিল। কিন্তু আপনি কি বুঝতেন না যে এই লোকটা ঘুষ খাচ্ছে, এই লোকটা আরো নানা ধরনের জঘন্য কাজ করছে, এর সাথে কেন আমি সম্পর্ক রাখবো? নাকি এমন কোন একটা ভয় কাজ করতো যে তার সাথে সম্পর্ক না রাখলে আমি বিপদে পড়বো? না, আমার কাছে মনে হয়েছে যে সে, এই যে আমি বললাম একটা কাকতালীয় সম্পর্ক, মানে ঘটনার মাধ্যমে তার সাথে আমার সম্পর্কটা, আমার কাছে মনে হয়েছে যে আমি যদি তার সাথে এখন ভিক্টরি করি বা সরে আসি, তখন সে মনে করবে যে সাকিব তো আমার অনেক কিছু জানে, তো সাকিব আমাকে বিপদে ফেলাইতে পারে, সেই কারণে সে আমার একটা ক্ষতি করতে চাবে। এইটা আমার মনে সবসময় লাড়া দিত। আর আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে 2001 সালে যে আমার ভাইকে যে মারা হয়েছিল, 2001 সালে তার বন্ধুরাই তাকে নির্মমভাবে হত্যা করছে, তখন সে মাত্র ক্লাস 7 এ পড়তো, 6 এ। আমি দর্শকদেরকে একটু বলতে চাই যে আলোচিত যে শিহাব হত্যাকাণ্ড আপনারা জানেন, সেই শিহাবেরই কিন্তু আপন ভাই হচ্ছেন এই সাকিব আহমেদ। হ্যাঁ, তো সে তো সেই সময় নিষ্পাপ ছিল, মাসুম ছিল, মাত্র 7 এ পড়তো, বয়স ছিল 13 বছর, তখন সে কিছুই বুঝে। এটা বাংলাদেশের খুব আলোচিত একটা ঘটনা। তো সেইখান থেকে আমার অবশ্যই পরিবারের প্রতি একটা টান ছিল, স্বাভাবিক। পরিবারের প্রতি একটা চোরেরও কিন্তু দিন শেষে চুরি করে তার পরিবারকে নিয়ে খাওয়ায়, পরিবারই সব। তো আমি কখনোই চাইনি হারুন সাহেবের বিপক্ষে যে আমার পরিবারকে বিপদে ফেলা। ইভেন তো আমি আপনাকে একটা রেকর্ড শুনিয়েছিলাম, তার লোকজন আমাকে কিভাবে ছেড় দিছিল আমি যখন দুবাই চলে আসি। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই আপনার মাধ্যমে, মানুষের ধারণা যে আমি দুবাই মনে হয় পালিয়ে আসছি, বিষয়টা কিন্তু তা না, আমি পালিয়ে আসিনি। হারুন সাহেবের সেই রেকর্ডিং এ ভাইরাল হয়েছিল, তুমি দুবাই গেলে কেন, তোমাকে তো আমি দুবাই যেতে বলিনি। আমি চিন্তা করছি যে সে আমার উপর যে আক্রমণমূলক তার যে ভাবটা, এই ভাবটা সে পরবর্তীতে বহিঃপ্রকাশ করবে, যেহেতু সে আমাকে দেশে থাকা অবস্থায় 2-3 বার এরকম হ্যারাসমেন্ট করছে। তো আমি পরিবারের কথা চিন্তা করে, নিজের কথা চিন্তা করে দুবাই চলে আসছি। এটাই হলো আসল ঘটনা। আচ্ছা, তো এখন এই যে হারুনের সাথে আপনার যে অডিও গুলো ফাঁস হলো রিসেন্ট টাইমে, যে কথোপকথন, তো আমরা দেখলাম যে আপনাকে সে জেলে ভরলো। তো যাকে সে জেলে ভরলো, আপনার সাথে একটা সম্পর্ক অলমোস্ট ব্রেকআপ হয়ে গেল। তো সেই ব্রেকআপের পরবর্তীতে দেখা গেল যে এই সরকারের পতনের পরে সে আর কোনো মানুষ পেল না, আপনাকেই সে ফোন করলো। ফোন করে সে বললো যে আমি এখন অমুক স্থানে আছি, এবং ওই কলগুলো ভাইরাল হলো। স্থানে আছে সেটা কিন্তু সে আমাকে বলেনি স্পষ্ট ভাবে, উত্তরার দিকে বা এরকম। হ্যাঁ, সে বললো যে আমি বাসায় ছিলাম, তার উত্তরের বাসা তো সবাই চিনে এখন, ও তো বাসায় ছিলাম। আর আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় আছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আপনার ভিডিওতে আমি দেখলাম মানুষজন বলতেছে যে এই সাকিবকে ধরা হোক, এই সাকিবকে ধরলে ও বলতে পারবে হারুন কোথায় আছে। আচ্ছা, বা হারুনের সাথে আমাকে ব্যক্তিগতভাবে অনেকে বলছে যে তুমি হারুনের সাথে, এই হারুন তোমার এত ক্ষতি করছে, তুমি কেন এত ওর সাথে এত সুন্দরভাবে অ্যাপ্রোচ করলা। আচ্ছা, আমার বিষয়টা হলো, ভাই আমি যদি ওর সাথে গালাগালি করতাম, খারাপ ব্যবহার করতাম, ও তো আমার সাথে জীবনেও কথা বলতো না। বা আমাকে দ্বিতীয়বারও ফোন দিয়েছিল, যে রেকর্ডটা আপনি ভাইরাল করেছেন, ও তো দ্বিতীয়বারও আমাকে ফোন দিত না। তার মানে আপনি বলতে চাচ্ছেন ওর থেকে কথা বের করার জন্য ওর সাথে ভালো কথা বের করতে হবে। আমি চাইনি সে আমি তার সাথে খারাপ ব্যবহার করলে সে আমাকে তো কিছুই বলবে না তখন। সেই কারণে আপনি যেটা বললেন যে অনেকটা কথা বের করার মতোই, হ্যাঁ, যে আমি জানাইতে চাইছি দেশবাসীর কাছে, আমি তার আসলে কখনোই কোনো কারণ হলো কি, আমি যদি কুকুরের পায়ে কামড় না দেই, কুকুর যদি আমার পায়ে কামড় দেয়, আমি যদি সেম কামড়টাই দিই, আমি তো কুকুরই হয়ে গেলাম। আমি চাইনি তার কোনো ক্ষতি করতে, বা আমি দুবাইতে আসার পরে তো চাইলে করতে পারতাম ক্ষতিটা, কিন্তু আমি কখনোই সেরকম চিন্তা ভাবনা করিনি। শুধুমাত্র আমার পরিবারের দিকে থাকি, বা এখনো মুখ খুললাম শুধুমাত্র চিন্তা করলাম মানুষের আসলে যে ভুল ধারণাগুলো, এগুলো মানুষের ক্লিয়ার হওয়া উচিত। তো এখন এই যে আপনি যে মুখ খোলার কথাটা বললেন, তা আপনি মুখ খোলাতে কিন্তু অনেকে আপনার কাছ থেকে আরো বেশি কিছু জানতে চায়, কিন্তু সেগুলো আপনি এখনো জানাচ্ছেন না। যেমন কেউ কেউ বলে থাকে যে হারুনের অনেক অবৈধ টাকা পয়সা, এগুলো কোথায় আছে আপনি জানেন, বা অনেক সময় অনেকে এটাও বলে থাকে যে এই টাকাগুলো হয়তো আপনার মাধ্যমেই সে পাচার করতে, এমন কথা অনেকে বলে। কেউ কেউ বলে থাকে উনি তো হারুনের এই ক্যাশগুলি বা ক্যাশ ডিলিংস গুলো ওনার মাধ্যমেই ডিলিংস হতো, উনি এগুলোতে ইনভলভ থাকতো, এই ধরনের কথা অনেকে বলে থাকে। তো আজকে সুযোগ এসেছে, আপনি বিষয়টাতে একটু যদি পরিষ্কার করেন যে আসলে কি হারুনের অর্থবিত্ত বা এগুলো আপনার মাধ্যমে এগুলো কিন্তু মানে ডিলিংস হতো কিনা। আমি একটু স্পষ্ট ভাবে বলতে চাই, সেটা হলো আমি কিন্তু কোন রাস্তার ছেলে না, আমি একদম ফকিরনি ঘর থেকে উঠে আসিনি। হ্যাঁ, বা আমার 14 গোষ্ঠী পরিবারে বা অতীতে আমার এরকম কোনো আমরা চিন্তাই করি, হ্যাঁ, আমার বাবা মুদির দোকানদার, এরকম না। আমার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল, একজন শিল্পপতি ছিল। তো সেই ক্ষেত্রে হারুনের টাকা পয়সা ডিলিংস করতে হবে, আল্লাহর রহমতে এই দিন আমার আসেন। কিন্তু এখানে একটা কথা থেকে যায়, হারুনের সাথে আমার যে সম্পর্কটা ছিল, যে সখ্যতা ছিল, সেখান থেকে অনেক মানুষ, যেমন হারুন জায়গায় ব্যস্ত, হারুন আমাকে বললো তুমি টাকাটা রিসিভ করো লেকশরে। আমি নিজে কোনোদিন ওর কোনো টাকা রিসিভ করি, কারণ হারুন কখনো কাউকে বিশ্বাস করতো না। এটা তার একটা বড়, সে নিজেই অল ইন ওয়ান,
সবকিছু সে নিজেই কন্ট্রোলে রাখতে চেত এবং সে নিজেই হ্যান্ডেল করতো সবকিছু। তো আমি হয়তো হ্যাঁ বলতাম, ভাই আমার ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি বা গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনি বলেন দিতে, আপনি পরে রাত্রে নিয়ে নিয়ে, যেহেতু উনি লেকচারে আড্ডা দেয় রাত্রেবেলা, এটা ওপেন সিক্রেট। কিন্তু আপনি এটা বুঝতেন না যে এটা তো একটা অবৈধ টাকা? সেটা আমাকে এটা বলতো না যেটা অবৈধ টাকা। আপনি তো বুঝতেন যেটা? হ্যাঁ আমি বুঝতাম অবশ্যই, কারণ একজন 10 লাখ 15 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা দিচ্ছে, কেন দিচ্ছে নিশ্চয়ই। আপনি যখন বুঝতে পারছিলেন তখন আপনি মানে এটা আপনি বুঝতে পারলেন না যে এই ধরনের একটা খারাপ লোক বা ঘুষখোর লোকের সাথে আমার থাকা উচিত না? ভাই আমি একটা কথা বলতে চাই, ঘুষখোর অবৈধ লোকের সাথে থাকা উচিত না। আওয়ামী লীগের শাসন আমলে যেসব লোক অত্যন্ত পাওয়ারফুল ছিল তার মধ্যে এই হারুনুর রশিদ একজন। বাংলাদেশ পুলিশের সেকেন্ড পাওয়ারফুল ম্যান বলতে তাকেই বোঝানো হয়তো, এবং সে কিন্তু ধরাকে কখনো সরাজ্ঞান করতো না, ঠিক নাকি? তো যদি এটা ঠিক হয়ে থাকে তো তার মতো একজন ব্যক্তির সাথে সবাই সম্পর্ক রাখতে যেত, মেনটেন করতো। বা কিন্তু এরকম কি কোনো নজির আছে? কোন লোক বলতে পারবে যে আমি কাউকে তার নাম ভাঙায় ধরে আনছি বা তার নাম ভাঙায় টাকা নিছি? যদি কেউ প্রমাণ দিতে পারে যে সাকিব হারুনুর রশিদের নাম ভাঙায় আমার থেকে টাকা নিছে, আমাকে হয়রানি করছে, আমাকে ডিবি অফিসে ডাকছে, হারুনের ভয় দেখাইছে, সে যদি প্রমাণ দিতে পারে, প্রমাণ মুখে তো অনেকেই আসলে কি আমাদের কোনো একটা মানুষের সম্পর্কে অপবাদ দিতে বা বদনাম করতে বা সমালোচনা করতে আসলে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, মুখ দিয়ে বললেই তো হয়ে যায়। বাট প্রমাণ যদি দিতে চায়, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনার এই ভিডিওর মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই, কেউ প্রমাণ দিতে পারবে না। যদি দিতে পারে বা আমার যে বাংলাদেশে আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল, আমার কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট, কোন অস্বাভাবিক লেনদেন যদি দেখাইতে পারে, বা আমি কারো থেকে বললামই তো, যদি কারো থেকে এরকম ভাবে টাকা নিয়ে থাকে, যদি কেউ প্রমাণ দিতে পারে, সে যা বলবে আমি তাই করবো। আমি অন্যকে, আমি হারুনের মতো লোককে ফেস করে আসছি বাংলাদেশে, হ্যাঁ আমাকে ও একবার জেল খাটাইছে। তো অতএব আমি এইগুলো ভয় পাই না যে জেল খাটবো বা আমি অন্যায় করলে আমার শাস্তি হবে না, অবশ্যই আমার শাস্তি হওয়া দরকার, কারণ অন্যায় আইনের ঊর্ধ্বে কেউ না, অন্যায় করে কেউ পার পায়নি, এটা তো তার প্রমাণ হয়ে। আপনি বলতে চাচ্ছেন যে ওর সাথে সম্পর্কটাকে কেন্দ্র করে আপনি কোনো অপরাধমূলক কাজ বা পাওয়ার? হ্যাঁ আমি পাওয়ার ইউটিলাইজ করেছি কিভাবে? আমি ব্যবসা করতাম, আমার গুলশান তেজগাঁ লিংক রোডে শোরুম ছিল, তখন সে তেজগাঁ ডিসি ছিল। হ্যাঁ তখন আমার সাথে আমার একটা এরকম একজন লোকের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকতো, স্বাভাবিক আমি ব্যবসা করতে গেলে অনেক মানুষ আমাকে একটু পণ্য করতো, মানতো, এইটুকু আমার জীবনের প্রাপ্তি ছিল যে হ্যাঁ হারুন সাহেবের মতো একজন লোকের সাথে আমার সম্পর্ক আছে। আমি এরকম দেখছি অনেক মানুষ টাকা দিয়ে তার সাথে সম্পর্ক করতে চায়, টাকা দেয়। এরকম সেই আমাকে একটা গল্প বলছিল যে এক লোকের আমার নাম বেচে আমার সাথে পরিচয় করা দিয়ে বলে 20 লাখ টাকা নিয়ে গেছে। তো এরকম একজন লোকের সাথে আমার ফ্রিতে সম্পর্ক হচ্ছে, তো তার আসলে অন্যায়গুলো তখন আমার সেই মুহূর্তে তার সাথে যে আমার সম্পর্ক ছিল, সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অন্যায়গুলো দেখে আপনি না দেখার ভান, না দেখা, হ্যাঁ সম্পর্কগুলোকে ওভারলুক করেছি, তার এই অপরাধগুলোকে ওভারলুক করেছি। আচ্ছা, তো এখন দিন শেষে আজকে হারুনের যে পরিণতি আপনি দেখতে পাচ্ছেন, দেশবাসী দেখতে পাচ্ছে, এগুলো দেখার পর আপনার কি মনে হয় যে এটা কি আপনাকে কতটুকু এটাকে আনন্দ দিচ্ছে? আপনি কি খুশি, নাকি আপনি মনে করেন যে ওর আরো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত? বা ব্যক্তি সাকিব হিসেবে, ব্যক্তি হারুনের সাথে যে একদা আপনার একটা সম্পর্ক ছিল, এখন যে হারুনের যে একটা পরিণতি দেখতে পাচ্ছি, দেশবাসী যে তাকে এতটা ঘৃণা করে, এই সব কিছু দেখে আপনার উপলব্ধিটা কি? আমি বলতে চাই আসলে উনি ঘৃণার যোগ্য। ওনার সাথে যারা মিশছে, উনি নিজের লোকদেরকে কখনোই আপন মনে করেনি। তার দুঃসময়ে আজকে তার প্রমাণ আমি মনে করি হয়তো সে পাচ্ছে। অবশ্যই অন্যায়কারীরা কখনোই আইনের ঊর্ধ্বে না। প্রতিমন্ত্রীর সরকারি বাসভবন ছিল ঘুষের হাট বাজার। দুদকের অনুসন্ধান শুরু। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ঢাকা মিন্টো রোডের সরকারি বাসভবন ছিল ঘুষ লেনদেনের হাট বাজার। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পিয়ন থেকে শিক্ষক পর্যন্ত নিয়োগ ও প্রকল্পের ঘুষের টাকা লেনদেন হতো ওই ভবনে বসেই। তার স্ত্রী ও ভাগিনা সহ নিকট আত্মীয়রা ছিল দুর্নীতির মাধ্যম। গত বছরের ডিসেম্বরে বাধ্য হয়ে ঘুষের টাকা ফেরত দিতে হয়েছিল জাকির সিন্ডিকেটকে। কুড়িগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলেন সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন। দুর্নীতি দমন কমিশন দুদক গোয়েন্দা অনুসন্ধানে বহু অভিযোগের প্রমাণ পাওয়ার পর বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই বিষয়ে প্রকাশ ও অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের অনুসন্ধানে দেখা গেছে জাকির হোসেনের বিরুদ্ধে নিজ নামে রৌমারী এলাকায় 10% জমি সহ দোতলা বাড়ি আছে। রৌমারী কুড়িগ্রামে 3.28 একর জমিতে মার্কেট ও চাতাল রয়েছে। বিভিন্ন ব্যাংক ও ব্যবসায় বিনিয়োগ রয়েছে ওই এলাকায়। তার নামে 5,18,90,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে কুড়িগ্রামে 26টি বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তি অনুমোদন দেয় তিনি, যেখানে ঘুষের লেনদেন হয় বলে তথ্য রয়েছে। দুদক সহ বিভিন্ন সূত্রে পাওয়া অভিযোগ থেকে জানা যায় কুড়িগ্রাম 4 আসনের সাবেক এমপি জাকির হোসেনের বিরুদ্ধে সীমান্তবর্তী রৌমারী, রাজীবপুর ও চিলমারিতে মাদক ব্যবসা,
ভূমিদস্যু তদবির বাণিজ্য ও শিক্ষক নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। রাতের আধারে শিক্ষা প্রতিষ্ঠানের নামে জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ অবৈধ উপায়ে সম্পদ দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে। প্রতিমন্ত্রীর স্ত্রী সুরাইয়া ইসলাম সুলতানা 14 বছর ধরে কর্মস্থলে না গিয়েও নিয়মিত বেতন ভাতা তোলেন বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া মন্ত্রীর ছত্রছায়ায় এলাকার ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করার অভিযোগ রয়েছে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। দুর্নীতির বড় উদাহরণ গত ডিসেম্বরে ঘুষের টাকা ফেরত চায় রাজধানী মিন্টু রোডের প্রতিমন্ত্রী সরকারি বাসভবনে ডেকে নিয়ে 3 পাওনাদারকে বেধড়ক পেটানোর ঘটনা। সহকারী শিক্ষক পদে নিয়োগের নামে ঘুষ কাণ্ডে দেশ জুড়ে তোলপাড় হয়। পরে চাকরি প্রত্যাশী আবু সুফিয়ানকে ঘুষে প্রায় 10 লাখ টাকা ফেরতও দিতে হয় প্রতিমন্ত্রীর চালক ও তার ভাগিনাকে। অবৈধ সম্পদের বিষয়ে জানা যায় নামে বেনামে তার ঢাকায় একাধিক বাড়ি, রংপুরে বাড়ি, কুড়িগ্রাম জেলা শহরে বহুতল বাড়ি, রৌমারীতে 2টি বাড়ি এবং রাজীবপুর উপজেলায় রয়েছে 1টি বাড়ি। 4টি মার্কেট, সরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন জমি দখল করে 5টি স্থানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন। মিল, চাতাল, খামার বাড়ি সবই আছে তার, যার মূল্য কয়েকশো কোটি টাকা। এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ও তার আশীর্বাদ পুষ্টরা অনেক ভূমি ও সম্পদ দখলের ঘটনায় জড়িয়েছেন। খেয়াল রাখবেন ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে, মন্তব্য রুহুল কবির রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে। পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান হতে হবে যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়। ছাত্র জনতার আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুবারের বাসায় তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে আজ বুধবার বিকেলে এসব কথা বলেন তিনি। রিজভি বলেন আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল, দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা করেছে শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করা চক্রান্ত করছে, তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি বলেন মুক্ত চিন্তার মানুষদেরকে হয়রানিমুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে। উল্লেখ্য গত 19 জুলাই সিলেটে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। নির্বাচনের সময় বেঁধে দিয়ে সরকারকে চাপ দিতে চায় না, জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায় না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার অস্ট্রেলিয়ান হাই কমিশনার নার্ডিয়া সিমসনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন দুপুর 12:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সাথে বৈঠক করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ বলেন অস্ট্রেলিয়ান হাই কমিশন জানতে চেয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি কি ভাবছে ও অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস কেমন হয়েছে। এ সময় আমাদের দলের কি প্রত্যাশা ও অস্ট্রেলিয়া বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দুই দেশের মানুষের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। এই অঞ্চলের জিও পলিটিক্স ও রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন অস্ট্রেলিয়ায় আমাদের অনেক ছাত্র পড়াশোনা করছে, তাদের শিক্ষাক্ষেত্রে নিয়ে তারা আরো কি ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে কবে নির্বাচন হবে, নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তা জানতে চেয়েছে। নির্বাচনের আয়োজনের জন্য কি কি পরিবর্তন প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়েছে। মূলত সার্বিকভাবে আলোচনা শেষে যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সেটা আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়ের কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন আমরা তো যৌক্তিক সময়ের কথা বলেছি। যৌক্তিক সময়ের পরিধি যারা স্টেক হোল্ডার আছে তারা বিবেচনা করবে। আমরা একটা সময় বেঁধে দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা চাই সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু হোক। আমরা নিশ্চিত তারা সেই কাজটি করবে। জেলা প্রশাসক নিয়োগে গতকাল সচিবালয়ে হাতাহাতি হয়েছে, জনগণ বিষয়টি ভালোভাবে নিচ্ছে না এমন প্রশ্নে তিনি বলেন গত 15 বছরে দেশে চরমভাবে রাজনৈতিকরণ করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার, নিজেদের লোক বসানোর ফলে দেশের নির্বাহী বিভাগ দলীয় নির্বাহী বিভাগে পরিণত হয়েছে। এখান থেকে বেরিয়ে আসা খুব সহজ কাজ নয়, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য নিজেদের মতো আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। কারণ বিগত শেখ হাসিনা রেজিম নির্বাহী বিভাগকে ধ্বংস করে চলে গিয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। আপনার টাকা আসে কই থেকে? সারজিৎ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন? টিম করে কোথায় যান? আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন। আরে ভাই আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে। হাসানাত, সারজিৎ এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। যদি আসিফ ভাই, নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা ডিবি কার্যালয় থেকে মুক্তি না পেত তাহলে এই আন্দোলনটা একটা অন্যদিকে ধাবিত হতো।
এই আন্দোলনটা আওয়ামী লীগ সরকারি থাকতো আরও কিছু সংখ্যক মানুষ মারা যেত, তারা কিন্তু প্রথমে লিয়াজুতে চলে গেছিল। হাসানাত সারজিৎ কিন্তু বক্তব্য দিয়েছিল, এগুলো তখন আপনারা কিন্তু ঠিকই ফেসবুকে পোস্ট করেছেন যে ভাই ওরা তো আওয়ামী লীগের দালাল, অনেক কিছু লেখছেন। তখন আপনারা খালি আসিফ ভাই নাহিদ ভাইয়ের কথা বলছেন, এরা বের হয় না কেন, এরা কোনো বক্তব্য দেয় না। সো এটা স্পষ্ট যে নাহিদ ভাই এবং আসিফ ভাই যেভাবে দেশের জন্য লড়াই করেছে এবং যেভাবে তারা সরকারের টাকার কাছে বিক্রি হয় নাই, তো এটা আমাদের জন্য গর্বের। কিন্তু হাসানাত সারজিৎ এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে। সো বিতর্কিত একজন এখন সমন্বয়ক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই, দেশ স্বাধীন হয়েছে, যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে। কিন্তু এর মানে এই না যে হাসানাত সারজিৎ এরা প্রোগ্রামের কথা বলে এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় 12,44,00,000 টাকা, এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন? এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক, প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে, তিনি আমাকে একদিন বলতেছিলেন যে ভাই এটা নিয়ে একটা সংবাদ সম্মেলন করবো, তারা টাকার হিসাব কেন দিচ্ছেন এবং তাদের নিজেদের লোক দিয়ে টাকাগুলো গোনাচ্ছে, এই হিসাবটা তারা কেন ক্লিয়ার করতেছে না? কত কোটি টাকা খরচ হলো, কত হ্যাঁ বন্যার জন্য যে টাকাটা তুলছে। তো এই কারণে বলবো যে উগ্র বক্তব্য দেওয়া বন্ধ করেন। যেমন তারেক রহমান একটা দলের সর্বোচ্চ নেতা, বিএনপির একটা দল পুরো তার আন্ডারে চলে। আপনারা ছাত্র যে কজন ছিলেন, তারেক রহমানের একটা দুটো থানায় থেকে বেশি লোক আছে, ঠিক আছে? তো এই কারণে আমি বলবো যে বিএনপির যেমন অবদান ছিল, জামাতের অবদান ছিল, ইসলামী আন্দোলনের অবদান ছিল, গণ অধিকারের অবদান ছিল, আপনাদের অবদান ছিল, সবারটা স্বীকার করে আপনার বক্তব্য কিংবা আপনার রাজনীতি করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে তারেক রহমানকে নিয়ে যে উগ্র বক্তব্য দিয়েছে যে তিনি ছাত্রদের মনোভাবকে কাজে লাগিয়ে, আজকে যদি বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন যে রাজনৈতিক দলগুলো আছে যে আমাদের ছেলেদেরকে আমরা ঘরে বসে রাখবো, তোমাদের আন্দোলনে যোগ দিতে দিব না, এই টিএসসিতে 200 লোকের বেশি এরা পাবে না। রাজনৈতিক একটা কাঠামো ছিল, রাজনীতিক, যেমন আপনি উত্তরা বলেন, মোহাম্মদপুর, মিরপুর, এসব জায়গায় কি সাধারণ ছাত্ররা পুলিশকে মেরেছে? এইসব জায়গায় কি সাধারণ ছাত্ররা আপনার বুক পেতে দাঁড়িয়েছে? এগুলো সব বিএনপি জামাতের পোলাপান। যে কটা থানা আপনার মনে করেন হামলা হয়েছে, যার কারণে আজকে স্বাধীন হয়েছে দেশ, এর পিছনে সবচেয়ে বড় অস্ত্র ছিল বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন। এরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করতো, আপনারা দেশ স্বাধীন করতে পারতেন না। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এর অবস্থান দিচ্ছে। এবং আপনি দেখেন, ছাত্র যদি মারা যায় 10 জন, শ্রমিক মারা গেছে 20 জন, ছাত্র যদি আহত আছে 3 জন, তাহলে রিস্কাওয়ালা শ্রমিকরা আছে হচ্ছে 20-25 জন হাসপাতালে গিয়ে দেখেন। এই যে একটা বৈষম্য তৈরি করছেন এবং ছাত্রদের একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, এখনও আপনারা, আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা কয় টাকা খেয়েছেন। এখন যদি আমি এই কথা বলি, তাহলে আমার বিরুদ্ধে আপনারা উস্কানিমূলক কথা বলবেন, এটা সত্যি কথা। এখন আপনারা বলবেন আপনাকে ভাগ দেই নাই, এই কারণে আমার মাস ইনকাম আছে 5 থেকে 6 লাখ টাকা, আমি কেন আপনাদের কাছে ভাগ চেতে যাবো? আমি তো স্টুডেন্ট না, আমি আপনাদের কাছে ভাগ চাতে আমার দরকার নেই। সো এই কারণে আমি বলি যে আপনাদের ভাগের দরকার নেই। আমার এমপি মন্ত্রী বসালে একটা এমপির বেতন 1,20,000 টাকা আছে, আমার প্রতি মাসের মাসিক ইনকামই আছে 6 লক্ষ টাকা। তো এই কারণে আমি বলবো যে এমপি মন্ত্রী অনেক হয়তো বলবেন যে ভাই আপনাকে কি ভাগ দেন, আপনি এমপি মন্ত্রী হন না, এই কারণে আপনি এই কথা বলেন। আমার এমপি মন্ত্রী হওয়ার দরকার নেই, এমপি মন্ত্রী ছাড়া যেই কাজ করছি এটাই আনাপ। আমি গতকালকে বলেছি যে আমি শহীদদের দায়িত্ব নিব, হাসপাতালগুলোতে যাব, কতটা দুঃখ নিয়ে কথা বলতে পারি, কারণ আমার কাছে স্পন্সর আছে, ব্যবসায়ীরা আছে, তারা আমাকে বলেছে যারা আহত হয়েছে এদের চিকিৎসার খরচ আমি দিব, তুমি শহীদ এবং যারা আহত হয়েছে এদের একটা লিস্ট বের করো। আমি এটার প্রক্রিয়া চালাচ্ছি। কিন্তু হাসানাত সারজিৎ এরা কি ওই হাসপাতালে যায় একটা ছবি তোলে, অথচ আমার পুরো ফেসবুক গাইডে একটা ছবি পাবেন, অথচ আমি কিন্তু কাজ করতেছি। আমরা তো ছবি তোলার দরকার নেই, এরা অসুস্থ ভাই। এই মানুষগুলোর সাথে কেন আপনি রাজনীতি করবেন? হাসানাত গেলে 20টা মিডিয়া ঢুকতেছে, সারজিৎ গেলে 20টা মিডিয়া ঢুকতেছে, ভিডিও করতেছে, বাস এনাফ, তোমাদের দায়িত্ব নিচ্ছি। কজনের দায়িত্ব নিচ্ছে? হাসপাতাল ঢাকা মেডিকেলে যান, এখন আমার অসংখ্য বাইরে নিহত আহত হয়ে পড়ে আছে। সো এই কারণে আমি বলবো এই বৈষম্য দূর করেন, এই টাকার হিসাব আমাদেরকে কড়াই ঘন্টায় আপনাদের দিতে হবে। টাকার হিসাব যদি না দেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনারা মনে রাখবেন যে আপনারা মাত্র 3-4 জন সমন্বয়ক আছেন, আমরা কিন্তু হাজার হাজার জনতা এখনো আমরা চাইলে ওই প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। আর আপনারা যদি মনে করেন সারজিৎ হাসানাতের টাকা বাংলাদেশের মানুষ নামছে, ঘোড়ার ডিম কচু, একদম কচু। সারজিৎ হাসানাতের কথা বাংলাদেশের মানুষ নামে নেই, প্রত্যেকটা মহল্লার লোকের কারণে মানুষ নামছে, নিজের অধিকার চাওয়ার জন্য মানুষ নামছে, আপনাদের ডাকে নামে নেই। হয়তো আপনারা ফেসবুকে পোস্ট করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আন্দোলন করছেন, ওই পর্যন্তই। মানুষের ওয়ার্ড পর্যায়ে নামছে, থানা পর্যায়ে নামছে, জেলা পর্যায়ে নামছে, মানুষের নেতৃত্ব নিয়ে নামছে। চট্টগ্রামে গিয়ে যে রাফি ছেলেটা নেতৃত্ব দিছে, ওকে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাকি? ও তো ওখানে একলাই বুক চিতিয়ে লড়াই করছে। উত্তরা মহাখালী থেকে আপনাদের বৈষম্য বিরোধী একজন সমন্বয়ক আছে নাকি? ওইখানে দেখেন একজনের নেতৃত্বে থেকে নামছে, কিন্তু ওরা ক্রেডিট নেয় না আপনাদের মতো, টাকা ভাগাভাগি করে নাই, টিএসসিতে যে টাকা হচ্ছে হিসাব দিতে গিয়ে কাবজাক করে নেয়। বিভিন্ন জায়গায় গিয়ে রাজনৈতিক নেতারা প্রোগ্রাম করবে, আপনারা কি রাজনৈতিক নেতা নাকি? বিভিন্ন জায়গায় গিয়ে ছাত্রদের সাথে প্রোগ্রাম করতেছেন, এত টাকা পান কই? টাকার উৎস কি? কই থেকে টাকা আসে বলেন? আমার ব্যবসা আছে, আমি টাকা পাই। আপনি আমার প্রশ্ন করেন, আমার কাছে দুদক লাগা দিবেন? আমার ব্যবসা আছে, আমার লাইসেন্স আছে, আমার দেশের বাইরে লাইসেন্স আছে, আমার টাকা আসে প্রতি মাসে। আমি একদম স্টেটমেন্ট দেখা দিব যে আমার বাইরের দেশ থেকে টাকা আসে, আমি বাইরের দেশে থাকি, আমি একদম স্টেটমেন্ট আপনাদেরকে দিব যে আমার টাকা আছে, আমি 100-150 লোককে আমি চিকিৎসার খরচ দিতে পারবো। কিন্তু আমি 100-150 টাকা প্রোগ্রাম করতে পারবো। আপনার টাকা আসে কই থেকে? সারজিৎ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন? টিম করে কোথায় যান? আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন। আরে ভাই, আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে, প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে। একটা বিড়ি খাওয়ার টাকা থাকে না এদের কাছে, আর কিছু বললাম না। একটা বিড়ি খাওয়ার টাকা থাকে না, টিএসসিতে গেলে ধরে ভাই চা সিগারেট খাওয়ান, টাকা পান কি? এখন বলেন পকেট থেকে 10-20 টাকা দিয়ে কি প্রোগ্রাম করা যায়? প্রত্যেকটা টিমের পিছনে মিনিমাম 20 থেকে 25,000 টাকা খরচ হয়। প্রত্যেকটা টিমের পিছনে গাড়ি নিয়ে যান, সেখানে গিয়ে খাওয়া দাওয়া আছে। সেখানে তারা আপনারা সাধারণ ডাইল বাটের হোটেলে ঢোকেন না, ভালো একটা হোটেলে ঢোকেন। প্রত্যেক জনের 300 টাকা করে খরচ আছে, 10 জন করে টিম হিসাব করেন, 3,000 টাকা প্রতি বেলা আপনাদের লাগে। সে এত টাকা পান কোথায়? টাকার উৎস কোথায়?
এটা জবাবদিহিতা করবেন জনগণের কাছে, জনগণের টাকা জনগণের কাছে আপনাদের হস্তান্তর করতে হবে। এটা যেহেতু গণতান্ত্রিক দেশ। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।